আজকে তোমাদের বলবো মা হয়ে মা হতে না পারার আমার গল্পটা। বিয়ের 1 বছর হতে না হতেই আমার নিজের মা হওয়ার ফিলিংস কাজ করছিল। হাজব্যান্ডকে অনেক বুঝিয়ে বেবি নেওয়ার জন্য রাজি করিয়েছিলাম। ট্রাই যখন করা শুরু করি প্রতি মাসেই টেস্ট করতাম, আর যখন দেখতাম নেগেটিভ খুব মন খারাপ হতো। কেমন যেন অস্থির হয়ে গিয়েছিলাম মা হওয়ার জন্য। এরপরে 6 মাসের মাথায় কনসিভ হয়ে যায়। সেদিনও সকালবেলা হাজব্যান্ডকে লুকিয়ে টেস্ট করেছিলাম। ও রাগ করতো আমি রেজাল্ট দেখে মন খারাপ করতাম, তাই আমি টেস্ট করে রেজাল্ট আসার আগেই নাস্তা বানাতে চলে গিয়েছিলাম। ভাবছি নেগেটিভই আসবে হয়তো, না তা হলো না, রেজাল্ট হচ্ছে পজিটিভ ছিল। খুশিতে দুজনই কান্না করেছিলাম। এরপরে কত শত কল্পনা তাকে নিয়ে, কত গল্প করতাম আমি আর ওর বাবা ওকে নিয়ে। মাত্র 16 সপ্তাহে তার নড়াচড়া বুঝতে পেরেছিলাম। এখনো মনে আছে 9 বার নড়েছিল একসাথে সে। কি যে শান্তি নড়াচড়া অনুভব করায়, তা প্রথমবার যে মা হয়েছে সেই কেবল বলতে পারবে। রেগুলার ডাক্তার দেখাতাম, সব নিয়ম মতো চলতাম, নিয়ম করে ওষুধ খেতাম যাতে তার কোনো ক্ষতি না হয়। একবার সে কি কানে ব্যথা, কিন্তু কোনো ওষুধ খায়নি। ওর সমস্যা হয় যদি, দেখতে দেখতে 8 মাস কেটে গিয়েছিল। এরপরে আমরা দুজন ঠিক করলাম ওর জন্য শপিং করব। আমার বাবা জন্মের পর মার্কেটের কেনা পোশাক পরবে না, ধুয়েই তা কেন হবে? কত জীবাণু যদি থাকে সেই পোশাকের মধ্যে। যেই কথা সেই কাজ, সব কেনাকাটা করে দুজনে মিলে ধুয়ে ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, কখন আবার যেন হসপিটালে যেতে হয়। 2022 নভেম্বরের 23 তারিখে ছিল ইডিডি। নভেম্বরের 10 তারিখ খেয়াল করলাম খুব মাথা ঘুরছে। আমি ভেবেছিলাম ভূমিকম্প। সেদিন কি মনে করে যেন ভাবলাম প্রেশারটা একটু মাপি। ফুল প্রেগনেন্সিতে আমার প্রেশার থাকতো লো, আর নয়তো নর্মাল। যেদিন দেখে আমার প্রেশার 155/110 বা 145/100, এমন কি করব ভেবে না পেয়ে তাড়াতাড়ি যে ডাক্তার ছিল তাকে ফোন করি। সে বলে পেশেন্ট না দেখে কিছু বলতে পারবে না, আর সে তখন ছিলও না। পরে অন্য যে গাইনি ডাক্তার পাই তার কাছে ছুটে যাই। যাই হয়ে যাক, আমার বাবাকে কোনো রিস্কে রাখা যাবে না। শুনেছিলাম প্রেশার হাই হলে বেবি অক্সিজেন পায় না। যার সময় ভেবেছিলাম আমার হয়তো আজকেই সিজার করতে হবে, তাই ব্যাগ আর প্রয়োজনীয় জিনিস কোথায় তা খেয়াল করে রেখে গিয়েছিলাম। এইগুলো পরে নিতে হবে এই ভেবে গেলাম। সে ডাক্তার আমাকে শুধু প্রেশারের মেডিসিন দিয়ে পাঠিয়ে দিল। একবারও সাবধান করলো না যে এটা কিন্তু রিস্ক বেবির জন্য। মেডিসিন খেয়ে প্রেশার কমাতো, আবার বেড়ে যেত। আমি বারবার মাপতে চাইতাম, তাই সবাই বলল বারবার মাপি, এই মাপার টেনশনেই নাকি আমার প্রেশার বেড়ে যায়। আর যেন না মাপি, আমি আর মাপলাম না, ওষুধ খেতাম রেগুলার। এরপরে 15 তারিখ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। 15 তারিখ দুপুরে খাওয়ার পরে আমার বাবা লাস্টবারের মতো জোরে নড়েছিল। এরপর রাতে খেলাম, খাওয়ার পর নড়লো না। শুয়ে শুয়ে অনেকক্ষণ তার নড়াচড়া খেয়াল করতেছিলাম, কিন্তু নড়ছিল না। পরদিন সকালে সবাই রেডি হলাম যে আর না, কিছুতেই আর অপেক্ষা করা যাবে না, আজকেই সিজার করতে হবে। সবকিছু গুছিয়ে নিয়ে গেলাম হসপিটালে বসে আছি, আগে ডাক্তার দেখাবো, তাই তখন ও আবার নড়তেছিল কিনা তাই চেক করছিলাম। এরপর ডাক্তার আলতা করতে দিল। রিপোর্টে আসলো বাবুর সব ঠিক আছে, শুধু নড়াচড়া একটু কম। সেদিনও আমার রেগুলার ডাক্তারকে পাইনি। অন্য ডাক্তার তো আমাকে আর তার মতো প্রথম থেকে জানে না। সে বললো সিজার করলেও করতে পারি, আবার না করলেও পারি, আমাদের উপরে সব। আর সে দেখলো আমার প্রেশারও নর্মাল। তখন সে আরও বলতেছিল যে এই রোগীর কখনো যদি প্রেশার হাই থাকতো তবে এখন নর্মাল হতোই না। আমরা ভাবলাম তাহলে কি আগে ডাক্তার ভুল ছিল? সেদিন সিজার না করেই বাসায় এসে পড়লাম, যেটা ছিল আমাদের সব থেকে বড় ভুল। বাসায় এসে আমি 2 বার রাতে ভাত খেয়েছিলাম, এত ক্ষুধা ছিল। যখন রাত 12টা আমি 2বার ভাত খাই, তখন মাকে বলতেছিলাম মা, নিজের কথা চিন্তা করে যে সিজার করলাম না, ওর ক্ষতি হবে না তো? এত অশান্তি লাগছিল মনে ওই সময়টায়। আমার মনে হয় তখনই আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়, ও মারা যায়। যেদিন ও মারা যায় তার 1 সপ্তাহ আগে থেকে মন কেমন যেন অস্থির হয়ে থাকতো। বারবার মনে হতো আমি মারা যাব। একবারও বুঝি নাই আমার বাবা আমার কাছে আসার আগেই চলে যাবে। দিল আলট্রার ডাক্তার অনেক টাইম নিয়ে শুধু দেখছিলই। আমি বারবার জিজ্ঞেস করছিলাম সব ঠিক আছে তো? সে বলতেছিল দেখছি, আর বলতেছিল কালকে কিছু বলিনি তোমাকে। আমি বললাম বলছিলেন সব ঠিক আছে, শুধু নড়াচড়া কম। এরপর এসে ডাক্তারকে ডাক দেয় রুমে, আর তাকে বলে অনেক খুঁজেও পেলাম না। আমার আর বুঝতে বাকি রইল না যে তারা আমার বাবার হার্টবিট পায়নি। ডাক্তারটাকে আমাকে সরাসরি বলে কি হয়েছে বুঝতে পারছেন তো নাকি আরও বলতে হবে? একটা মাকে তারা কিভাবে সরাসরি তার সন্তানের মৃত্যুর খবর দেয়? আমি তখন মরে গিয়েছিলাম, শুধু নিঃশ্বাস চলছিল। আমি নিজের রুম থেকে বের হই। সবাই জিজ্ঞাসা করে কি বলছে, আমি উত্তর দিলাম মারা গেছে। 24টা ঘন্টা লেবার পেইন সহ্য করে আমার বাবাকে জন্ম দিলাম। আমি না আসলে বিশ্বাস করি নাই ও যে মারা গেছে। আমি ভাবছি বের হয়ে বুঝে ও কান্না করবে, কিন্তু না, ও কান্না করেনি। বের করে ওকে আমার পেটের উপর রাখলো, একটু ধরবো তার আগেই নিয়ে গেল। ডাক্তাররা বলাবলি করছিল এত বড় এত সুন্দর একটা বাচ্চা কিভাবে মারা গেল। ওর ওজন ছিল 3 কেজি 200 গ্রাম। এত সুন্দর ছিল, সবাই আফসোস করতেছিল। দেখে মনে হচ্ছিল 6 মাসের বাচ্চা। আসলে যারা চলে যায় তারা বোধহয় অনেক সৌন্দর্য নিয়ে আসে।
ওকে শুধু 2 পলক চোখেই দেখেছিলাম, একটু ছুঁয়ে দেখার ভাগ্য আমার আর হয়নি। চোখে এখনো ভাসে ওর চেহারাটা, নিজেকে খুবই অপরাধী মনে হয়। আমার ভিতর থেকে আমার বাবাটা কষ্ট পেতে পেতে মারা গেল। আমি বুঝলামও না, মারা যাওয়ার আগে হয়তো বলতেছিল, মা আমার কষ্ট হচ্ছে, আমাকে বের করো। সবসময় বলতাম ওর বাবাকে যে, দেখো আমার পেটে একটা কথা বলা পাখি আছে, কিন্তু আমি আমার কথা বলা পাখির কথা তো দূরে থাক, একটু কান্নাও শুনতে পাইনি। বের করার পর ডাক্তারকে বলেছিলাম একটু চেক করে দেখেন না, তারা বলে ও নাই, কি করবো আর চেক করে। সবাই বলতো একটা সময় নাকি ওকে ভুলে যাব। মা কি কখনো তার সন্তানকে ভুলতে পারে? ওর জন্য কাপড় কিনে ধুয়ে রাখলাম যাতে জীবাণু না থাকে। আর আমার বাবা এক টুকরো সাদা কাপড় পরে চলে গেল। ও মারা যাওয়ার পর বারবার মনে হতো ওকে কবর থেকে উঠিয়ে নিয়ে আসি, কেউ বুঝবে না এই যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। 19 নভেম্বর 2023 আমার বড় ছেলের জন্মদিন ছিল। ও বেঁচে থাকলে 1 বছর হয়ে যেত। এতদিনে হয়তো হাঁটতে শিখে যেত, হয়তো আদো আদো গলায় আমাকে ওর বাবাকে ডাকতে শিখে যেত। সেই মানুষটা ছিল ভিন্ন কেউ, ভিন্ন একটা শরীর, ভিন্ন তার অনুভূতি, তার চরিত্র, তার রাগ অভিমানের ভাষা। হাজার সন্তান জন্ম দিলেও মা কখনো তার কোনো সন্তানকে ভুলতে পারে না। গল্পটা ফেসবুক থেকে নেওয়া, একটা আপুর জীবন থেকে। আসলে মানুষের জীবন থেকে যারা চলে যায় তারা কতটা কষ্ট দিয়ে যায় সেটা তারা জানে না, যারা বেঁচে থাকে শুধুমাত্র তারাই জানে।